Do you know what is motion? What is substitute motion? What is subsidiary motion? What is ancillary motion? What is cart motion? What are various types of motion in fact? Can you guess the subject and the topic? So to know all about this, you have to stay tuned on this channel. Right. Hi guys, you are hooked onto my YouTube channel Evolution A Point of Success. This is your guide and mentor প্রসেনজিৎ শিকদার। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় ইন্ডিয়ান পলিটি কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং ইন্ডিয়ান পলিটি থেকে পার্লামেন্টারি মোশন একটা গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিক থেকে কম্পিটিটিভ পরীক্ষায় এবং চাকরির পরীক্ষায় কিন্তু প্রশ্ন কম বেশি এসেই থাকে। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় পার্লামেন্টারি মোশন। তাহলে চলো সময় না নষ্ট করে শুরু করা যাক। হোয়াট ইজ মোশন? মোশন কি? আইনসভার কোনো সদস্য যখন কোনো প্রস্তাব পেশ করে বাকিদের মতামত জানতে চায় তখন সেই প্রস্তাবকেই মোশন বলা হয়। অর্থাৎ আইনসভায় বসে বিশ্রাম নিয়ে ঘুমিও না, একটু গা হাত পা ঝাড়া দিয়ে মোশনে এসো। এই মোশন প্রধানত 3 ভাগে ভাগ করা হয়ে থাকে। নাম্বার 1 সাবস্ট্যান্টিভ মোশন, নাম্বার 2 সাবস্টিটিউট মোশন এবং নাম্বার 3 সাবসিডিয়ারি মোশন। তাহলে চলো এক এক করে প্রত্যেক টাইপ অফ মোশন, এই 3 ধরনের মোশন সম্পর্কে ইন ডিটেল জেনে নেওয়া যাক। সবার প্রথমেই চলে আসা যাক সাবস্ট্যান্টিভ মোশন। সাবস্ট্যান্টিভ মোশন কি? এটি একটি স্বাধীন প্রস্তাব যা কোনো সদস্য এমনভাবে তৈরি করে যাতে সমগ্র কক্ষের কোনো একটি সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতির দোরগোড়ায় চলে আসে। যেরকম অনাস্থা প্রস্তাব অর্থাৎ নো কনফিডেন্স মোশন, রাষ্ট্রপতি বা স্পিকারকে সরিয়ে দেওয়ার প্রস্তাব অর্থাৎ হয় এসপার নয় ওসপার। এই রকম কন্ডিশনে যখন কোনো মোশন আনা হয় তখন তাকে বলা হয় সাবস্ট্যান্টিভ মোশন। এরপর চলে আসা যাক সাবস্টিটিউট মোশন কি জিনিস দেখে নেওয়া যাক। সাবস্টিটিউট কথাটির অর্থ কি? সাবস্টিটিউট কথাটির অর্থ হলো বিকল্প। কাজেই মূল মোশনের বিকল্প বা প্রধান অথবা মেন মোশনের বিকল্প হিসেবে যদি কোনো প্রস্তাব বা যদি আরেকটা কোনো মোশন আসে তখন তাকে আমরা সাবস্টিটিউট মোশন বলবো। এরপর চলো নেক্সট চলে আসা যাক সাবসিডিয়ারি মোশন। সাবসিডিয়ারি ওয়ার্ডটার বা কথাটার মানে কি? সাবসিডিয়ারি কথাটির মানে হলো সম্পূরক, অর্থাৎ যার নিজের কোনো দাম নেই এবং যেটি মূল প্রস্তাবটির উল্লেখ না করে একটি কথাও বলতে পারে না। এই সাবসিডিয়ারি মোশনকে আবার 3 ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 অ্যান্সিলারি মোশন, নাম্বার 2 সুপারসেডিং মোশন এবং নাম্বার 3 হচ্ছে অ্যামেন্ডমেন্ট। অ্যান্সিলারি মোশন, সুপারসেডিং মোশন এবং অ্যামেন্ডমেন্ট। তাহলে এবার এই 3 ধরনের সাবসিডিয়ারি মোশন সম্পর্কে চলো ইন ডিটেল জেনে নেওয়া যাক। সবার প্রথমেই চলে আসি অ্যান্সিলারি মোশন। অ্যান্সিলারি কথাটির অর্থ কি? এই অ্যান্সিলারি ওয়ার্ডের মানে হচ্ছে আনুষাঙ্গিক। যেমন ধরো কোনো বিলের জন্য প্রস্তাব উত্থাপন করা হয়ে গেছে, এবারে সেই বিলটির গ্রহণ পর্ব অথবা পাশ পর্ব চলছে। আরও সাধারণ ভাষায় তোমাদেরকে বোঝাই, ধরো তুমি পরীক্ষা দিয়েছো, এটা হলো একটা মেন মোশন বা মূল প্রস্তাব। তুমি পরীক্ষা
পরীক্ষার হলে খাতা জমা দিলে অথবা তুমি পাস বা ফেল করলে এটিই হলো অ্যান্সিলারি মোশন। এরপর চলো দেখে নেওয়া যাক সুপারসেডিং মোশনস কাকে বলবো। সুপারসেড কথাটির বা ওয়ার্ডটির মানে হলো বাতিল করা বা টু ক্যান্সেল। সুপারসেড কথার অর্থ হলো ক্যান্সেল, অর্থাৎ প্রস্তাব চলাকালে কোনো প্রশ্নকে বাতিল করে দেরি করানো হয়। এই ক্ষেত্রে কোনো বিলকে সিলেক্ট কমিটি অথবা জয়েন্ট কমিটিতে রিটার্ন করে দেওয়া হয়। ধরো কেউ একজন পরীক্ষা দিল জিওগ্রাফির এবং পরীক্ষার খাতা দেখছেন লাইফ সায়েন্সের শিক্ষক। ব্যাপারটা ঠিক এই রকম। এরপর চলো লাস্ট সুপারসিডিয়ারি যে মোশন রয়েছে সেটা দেখে নেওয়া যাক। এটি হলো অ্যামেন্ডমেন্ট। এই অ্যামেন্ডমেন্ট কথার অর্থ হলো সংশোধনী। এক্ষেত্রে তোমাদের মনে রাখার বিষয় বা খুব উল্লেখযোগ্য একটা বিষয় যেটা তোমরা মনে রাখবে সেটি হলো এই অ্যামেন্ডমেন্ট কিন্তু সংবিধানের বা কনস্টিটিউশনের সংশোধনী নয়। তাহলে এই অ্যামেন্ডমেন্টের সঙ্গে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মধ্যে পার্থক্য কি? এই অ্যামেন্ডমেন্ট হলো কোনো প্রস্তাবের সংশোধনী, অর্থাৎ কোনো মোশনের সংশোধনী, রাইট? কিন্তু অ্যামেন্ডমেন্ট কি ছিল? আমাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের কোনো সংশোধনী। কিন্তু এই ক্ষেত্রে অ্যামেন্ডমেন্ট কি? কোনো মোশন বা প্রস্তাবের সংশোধনী। অর্থাৎ পরীক্ষার খাতায় লিখে এসেছি এক, কিন্তু পরীক্ষক সেটাকে শুধরিয়ে আবার অন্য একটা কিছু ইনফরমেশন অ্যাড করে দিলেন। এটাই হয়ে গেল অ্যামেন্ডমেন্ট। তাহলে এই অ্যামেন্ডমেন্ট ইজ রিলেটেড টু মোশন। দিস অ্যামেন্ডমেন্ট ইজ নট রিলেটেড টু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, রাইট? এগুলো হলো মোশনের প্রকারভেদ। কিন্তু আমাদের আইনসভায় অর্থাৎ পার্লামেন্টে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভায় নেতা মন্ত্রীরা যে মোশনগুলো নিয়ে একে অপরের সঙ্গে মারামারি করে, একে অপরের সঙ্গে তর্ক বিতর্ক করে, এই মোশনগুলো চলো এবার দেখে নেওয়া যাক। নেতা মন্ত্রীদের মধ্যে রাজ্যের আইনসভায় বা কেন্দ্রের আইনসভায় যে সমস্ত মোশনগুলো নিয়ে আলোচনা হয়ে থাকে বা যে সমস্ত মোশনগুলো নিয়ে তর্ক বিতর্ক হয়ে থাকে সেই মোশনগুলো এবার চলো এক এক করে জেনে নেওয়া যাক। এই মোশন রয়েছে আমাদের 6 ধরনের। নাম্বার 1 প্রিভিলেজ মোশন, নাম্বার 2 সেন্সিওর মোশন, নাম্বার 3 নো কনফিডেন্স মোশন, নাম্বার 4 কল অ্যাটেনশন মোশন, নাম্বার 5 অ্যাডজার্নমেন্ট মোশন, নাম্বার 6 কাট মোশন। তাহলে এরপর চলো এই মোশনগুলো সম্পর্কে ডিটেলে জেনে নেওয়া যাক। সবার প্রথম যে মোশনটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো প্রিভিলেজ মোশন। অর্থাৎ সরকার পক্ষের কোনো মন্ত্রী ভুল তথ্য দিয়েছেন, তার বিরুদ্ধে বিরোধী দলের আরেকজন যে মোশন বা প্রস্তাব আনেন বা আনবেন তাকেই আমরা বলবো প্রিভিলেজ মোশন। নেক্সট হচ্ছে সেন্সিওর মোশন। সিনেমাতে যেরকম সেন্সর বোর্ড থাকে এবং সেন্সর বোর্ড এডিট করেন, ঠিক একই রকমভাবে সরকারের কোনো নীতির বিরুদ্ধেও কিন্তু এডিট করতে পারেন বিরোধী দলনেতারা। লোকসভায় যদি এটি পাশ হয়ে যায় তখন বিরোধীরা অনাস্থা প্রস্তাব পেশ করার বা নো কনফিডেন্স মোশন ইস্যু করার একটা সুযোগ পেয়ে যায়। এরপর চলো 3 নম্বর মোশন সম্পর্কে জেনে নেওয়া যাক। এটি হলো নো কনফিডেন্স মোশন, অর্থাৎ যাকে বাংলায় বলা হয় অনাস্থা প্রস্তাব। সবচাইতে ডেঞ্জারাস বা খতরনাক হলো এই অনাস্থা প্রস্তাব।
এটি কোনো একজন মন্ত্রীর বিরুদ্ধে নয়, বরং গোটা মন্ত্রিসভাই কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়ে যায়। এটি সরকারের কাজের সমালোচনা করার জন্য নয়, বরং লোকসভাতে বা কক্ষে ভোটাভুটি করে সরকারকে গদি থেকে হাঁটিয়ে দেওয়ার চেষ্টা করে অন্য সরকার বা অন্য বিরোধী দলনেতা সেই পজিশন দখল করার জন্যই কিন্তু আনা হয়ে থাকে এই নো কনফিডেন্স মোশন বা অনাস্থা প্রস্তাব। নেক্সট, কল অ্যাটেনশন মোশন। কল কথার অর্থ কি? কল কথার অর্থ হচ্ছে ডাকা বা ডাকছি। শুধুমাত্র লোকসভায় এই কল অ্যাটেনশন মোশন কিন্তু পেশ করা যেতে পারে বা ইস্যু করা যেতে পারে। রাজ্যসভায় কল অ্যাটেনশন মোশন করা যায় না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের প্রশ্ন দিতে পারে যে কল অ্যাটেনশন মোশন কোথায় পেশ করা যাবে না? উত্তর হচ্ছে রাজ্যসভায়। তাহলে কেবলমাত্র শুধুমাত্র লোকসভাতেই কিন্তু কল অ্যাটেনশন মোশন ইস্যু করা যায় বা পেশ করা যায়। স্পিকারের অনুমতি নিয়ে কোনো সদস্য যখন কোনো মন্ত্রীকে কোনো জরুরি বিষয় নিয়ে বা এমার্জেন্সি সাবজেক্ট নিয়ে আলোচনা শুরু করতে বলেন, তখন তাকে বলা হয় কল অ্যাটেনশন মোশন। তাহলে কল অ্যাটেনশন মোশন কখন? যখন কোনো মন্ত্রী স্পিকারের অনুমতি নিয়ে বা অধ্যক্ষের অনুমতি নিয়ে অন্য কোনো সদস্যকে জরুরি বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করতে বলেন বা আলোচনা করতে বলেন, তখন তাকে আমরা বলবো কল অ্যাটেনশন মোশন। নেক্সট, অ্যাডজার্নমেন্ট মোশন। এটি ঠিক কল অ্যাটেনশন মোশনের মতোই, তবে এই ক্ষেত্রে কক্ষের সব কাজ শিখে তুলে কেবল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। একটা সাধারণ উদাহরণ দিয়ে তোমাদেরকে দুটো বিষয়ের পার্থক্য বোঝাই। কল অ্যাটেনশন মোশন যদি চেন টেনে একটা ট্রেনকে থামানো হয়, তাহলে অ্যাডজার্নমেন্ট মোশন হলো স্ট্রাইক অর্থাৎ রেল অবরোধ। এরপর নেক্সট মোশনে চলে আসা যাক, এটি হলো কাট মোশন। সরকার যা খুশি খরচা করবে, বিরোধীরা তা হতে দেবে নাকি? তাই অর্থ বিল নিয়ে আলোচনা হলেই এই কাট মোশনের সময় আসে। তাহলে কাট মোশন ইজ রিলেটেড টু মানি বিল, অর্থাৎ এই খাতে অত খরচ চলবে না, ওই খাতে ব্যয় বা খরচ কমাও ইত্যাদি। পলিসি কাটের দ্বারা সমস্ত খরচ কমিয়ে 1 টাকা করার বা 1 করার কথা বলা হয়ে থাকে, অর্থাৎ 1 করার কথা বলা হয়ে থাকে। অর্থাৎ বিরোধীরা সম্পূর্ণ নীতিটিই বদলাতে চাইছেন। আবার ইকোনমি কাটের ক্ষেত্রে বলা হয় যে অমুক পরিমাণ খরচ কমাতে হবে। আবার ঠিক টোকেন কাট রয়েছে, এই টোকেন কাট আর কিছুই নয়, খরচ 100 কমানোর প্রস্তাব, অর্থাৎ 100 কমানোর প্রস্তাবকে বলা হয় টোকেন কাট। তাহলে এই কাট মোশন আমরা দেখলাম আবার 3 ধরনের হয়ে থাকে: পলিসি কাট, ইকোনমি কাট এবং টোকেন কাট। পলিসি কাটে বলা হয় সমস্ত খরচ কমিয়ে 1 করার কথা। ইকোনমি কাটে বলা হয় কোনো একটা খাতে খরচ কমানোর কথা। এবং টোকেন কাটে বলা হয় 100 টাকা বা 100 খরচ কমানোর প্রস্তাব। তাহলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য অথবা চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এবং WBCS পরীক্ষার জন্য তো এই নিয়ে কনসেপ্ট ক্লিয়ার থাকতেই হবে এবং সেটা রাখা তোমাদের জরুরিও। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a point of success. Till we meet next, keep studying, keep watching, keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye.
টেক কেয়ার।